এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে এই চাকরি তাদের যাওয়ার পিছনে আপনার হাত রয়েছে এবং আপনাকে বারংবার মুখ্যমন্ত্রী দূষিয়েছেন, এবং তারপরে যখন এই বিকাশ ভবনে তারা যখন নিজেদের দাবি আদায়ের জন্য লড়ছেন, তখন সেখান থেকেই অনেক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা নিজেদেরকে যোগ্য বলছেন, তারা একটা প্রশ্ন করতে চাইছেন আপনাকে, যে এই যে আপনি বারংবার বলছেন যে গোটা প্যানেলেই যারা চাকরি পেয়েছে তারা প্রত্যেকেই কারচুপি করে চাকরি পেয়েছে বা দুর্নীতিগ্রস্ত হয়েই চাকরি পেয়েছে, তারা প্রশ্ন করতে চাইছে যে এই গোটা প্যানেলে হয়তো 30%, 20% বা 10%ও যারা হয়তো সত্যি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, আপনি কি তাহলে তাদের বিরুদ্ধে বা তাদের ওপর মানে অনিয়ম করছেন না? এটা তাদের প্রশ্ন। যারা প্রশ্ন করেছেন আমি আশা করব তারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তারা শিক্ষক হবেন। প্রশ্ন হচ্ছে আমি এটা নির্ণয় করি না। আজকে একটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, যেটা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যারা বিচারপতিরা ওখানে আছেন তারা তো কোনো দলের নন। তারা তো তথ্যের ওপর দাঁড়িয়ে, যুক্তির ওপর দাঁড়িয়ে আইনভিত্তিক বিশ্লেষণ করবেন। এবং ওরা তো ওদের কথা বলার জন্য ভারতবর্ষের সব দামি দামি আইনজীবীদের দিয়েছিলেন। ওরা কোথাও কেউ একবারও দাবি করেছেন যে আমরা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নই? কোনো অ্যাফিডেভিট ছিল? এই প্রশ্নগুলো ওদের আঁতে লাগবে আমি করি না। তো ওরা তো সেখানে দাবি করে বলতে পারতেন হলফনামা দিয়ে যে আমার সঙ্গে দুর্নীতির কোনো যোগাযোগ নেই। কেউ বলেছেন? মুখে আমি টেন্টেড বলে অনেক কথা বলেছেন। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। আবারও ওরা বঞ্চিত, ওরা মনে ব্যথা পাবেন। প্রক্রিয়াটা যদি দুর্নীতি হয়, কিছু মানুষ দুর্নীতির শিকার হয়, ওরা হচ্ছেন দুর্নীতির শিকার, যাদের সত্যিই যারা মেধার ভিত্তিতেই ওইখানে হয়তো চাকরি পেতে পারতেন অন্য লোকের থেকে ভালো মেধা হবে। কিন্তু দেখতে হবে তো আমার জন্মসূত্রটা কী। সুপ্রিম কোর্ট বলছেন, হাইকোর্ট বলছে দ্য এন্টায়ার প্রসেস ইজ টেন্টেড, করাপ্টেড, ভিশিয়েটস। এটাকে আমার কথা নাকি? আমি তো তাদের সামনে যুক্তি তুলে ধরেছি। আরেকটা কি বড় জিনিস জানেন তো, একজনও যদি বেআইনি পথে এই চাকরির মান্যতা পেয়ে যায়, তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করা হয়। বুঝতে হবে, আজকে এই 22 লক্ষের মধ্যে যারা বঞ্চিত হলো, তাদের মধ্যে তো কেউ বলতে পারে আমি তো এর থেকে ভালো ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের ধারাবাহিক রায় তাই, যে যদি দেখা যায় যে দুর্নীতির পরিমাণটা ব্যাপক, সেক্ষেত্রে কে ভালো কে মন্দ এ খুঁজে বার করা যায় না। সেই জন্য সুপ্রিম কোর্ট সবটাই বাতিল করে বলেন আবার করো। যাদের মেধা আছে তারা নিশ্চয়ই মেধা প্রমাণ করে চলে আসবেন। একটা জিনিস উনি বলেছেন, ঠিক আছে, উনি তো বারবার করেই বলছেন যে পরীক্ষায় বসতে হবে বা পরীক্ষায় বসতে হবে। এবার আমরা তো মানে সত্যি কথা বলতে গেলে ওনার কথা মতো পরীক্ষায় বসবো না। আমরা আমাদের আইনি লড়াই লড়বো। আমাদের কাছে এখনও পর্যন্ত অনেক আইনি পথ খোলা রয়েছে। রিভিউ পিটিশন হোক বা কিউরেটিভ হোক, আমরা শেষ পর্যন্ত দেখব। সরকার দেখুক বা না দেখুক, আমরা অন্তত আমাদের নিজের মতো করে অবশ্যই এখানে আমরা এগিয়ে যাব। তার আগে আমি একটা কথা একটু বলতে চাই। আপনি আগের দিন ওনার যে ইন্টারভিউটা নিয়েছেন, সেই ইন্টারভিউতে দেখলাম একটা প্রশ্ন আপনি করেছিলেন যে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে একটা আপনাকে প্রশ্ন করা হয়েছিল যেটা করে ওনাকে বলার জন্য। তো সেখানে দেখলাম উনি বললেন যে হ্যাঁ, যারা প্রশ্নটা করেছেন তারা সত্যি সত্যি তারা বুদ্ধিমান বলতে হবে, তারা টিচার হবেন। মানে আমার না সত্যি কথা বলতে গেলে একটা জিনিস একটু আমার মানে কানে বাঁধলো, যে উনি বললেন যে যোগ্য শিক্ষকই হবে। কারণ উনি কী মনে করেন, মানে সত্যি সত্যি আমি ওনার কাছ থেকে জানতে চাই এই জিনিসটা। এবার আপনাদের চ্যানেলেই উনি মানে এই ইন্টারভিউটা দিয়েছিলেন। আমি জানতে চাই যে উনি কি সত্যি সত্যি মনে করেন যে শিক্ষাকর্মীদের মাথায় কোনো বুদ্ধি নেই? মানে উনি বলছেন যে এটা শিক্ষকই হবে, তারা বুদ্ধিমান হবে, তারা যথেষ্ট পরিমাণে এই জিনিসগুলো বুঝছেন বা বুঝে হয়তো প্রশ্নটা করছেন। তো প্রশ্নটা তো শিক্ষাকর্মীরাই করেছিলেন, আপনাকে তো এইখান থেকে প্রশ্নটা শিক্ষাকর্মীরাই করেছিলেন। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে গিয়ে সমাজের চোখে মানে এই জিনিসটা যে প্রতিস্থাপিত করা যে শিক্ষকদেরই মাথায় বুদ্ধি আছে, শিক্ষাকর্মীদের মাথার মধ্যে কিচ্ছু নেই, তাদের মধ্যে মানে ভূষভর্তি, এটা তো ঠিক নয়। উনি ওপেনলি একটা ইন্টারভিউতে বলছেন যাদের মাথায় বুদ্ধি আছে ধরে নিতে হবে তারা শিক্ষক। তা শিক্ষাকর্মীদের মাথায় বোধহয় আমরা তো পরীক্ষা পাস করে এসেছি, আমাদের মাথাতেও তো এই জিনিসগুলো আছে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, উনি আর একটা বিষয় দেখলাম ওখানে বলেছেন যে এখন ওদের চাকরি চলে গেছে, এই বিষয়টা নিয়ে বললে হয়তো ওদের হাতে ঘা লাগবে।
যে এখন ওরা যোগ্য বলে রাস্তার মধ্যে আন্দোলন করছে বা কিছু করছে, কিন্তু যখন কেস চলছিল একজনও কি এরকম কোনো পরীক্ষা প্রার্থী ছিল বা চাকরি প্রার্থী ছিল যারা কিনা এফিডেভিট দিয়ে বলেছে যে আমি এই ইয়ের সাথে কোনোভাবেই যুক্ত নই, দুর্নীতির সাথে যুক্ত নই? প্রথম কথা আমি একটা জিনিস বলবো, হয় সম্মান রেখেই বলছি ওনার প্রতি, যে হয় উনি জানেন না, আর না হলে পুরোপুরি মিথ্যাচার করছেন। কারণ কোর্ট প্রসিডিওরের যখন নাকি হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে গিয়ে আমাদের যারা আমরা যোগ্য শিক্ষাকর্মী এবং মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির অধিকার মঞ্চের পক্ষ থেকে যারা একসাথে আমরা এসএলপি দায়ের করেছিলাম, সেই সময় দাঁড়িয়ে গিয়ে কিন্তু আমরা কিন্তু এফিডেভিট জমা করেছিলাম। আমরা কিন্তু ওই সময় দাঁড়িয়ে গিয়ে কিন্তু এই এফিডেভিট এই মর্মে জমা করেছিলাম যে আমরা যোগ্য প্রার্থী এবং আমাদের এই ধরনের দুর্নীতির সাথে কোনোভাবে আমরা যুক্ত নই। এবং সেখান থেকে দাঁড়িয়ে গিয়ে আমরা যদি পরবর্তীকালে সিবিআই যদি এই জায়গার থেকে যদি কেসটা চালিয়ে থাকুক, আমাদের কোনো প্রবলেম নেই। পরবর্তীকালে তদন্তে যদি উঠে আসে যে আমাদের মধ্যে থেকে কেউ অযোগ্য প্রার্থী আছে, সেক্ষেত্রে তাহলে আমরা তাহলে রেজিগনেশন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এই মর্মে কিন্তু এফিডেভিট কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ওখানে কিন্তু আমরা কিন্তু সাবমিট করেছিলাম ইন্ডিভিজুয়ালি। এরকম নয় যে সবাই মিলে, সেটা কিন্তু মানে একসাথে করা হয়েছে সেটা নয়, ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রায় 900 আমরা প্রায় 900 জন কিন্তু এই এফিডেভিট কিন্তু সাবমিট করেছিলাম। এবার সেটা সুপ্রিম কোর্টে বিচারপতি দেখেননি বা ওনার কাছ পর্যন্ত জিনিসটা পৌঁছায়নি, সেটা আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না, কারণ আমরা তো জানি না যে ওনার কাছ পর্যন্ত কী গেছে বিষয়টা। আমরা কিন্তু এই জিনিসটা বলছি, আমরা কিন্তু বারবার করে বলেছি যে আমরা এই ধরনের দুর্নীতির সাথে কোনোভাবেই যুক্ত নই এবং আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় মানে এই পরীক্ষাটা পাশ করেছি এবং নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো তদন্তে যদি উঠে আসে যে এর মধ্যে থেকেও যদি কারোর নামে কোনো দেখা যায় যে সে কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট নিজের স্বইচ্ছাই সেখান থেকে রেজিগনেশন দিয়ে দেবে।